আচ্ছা, আমরা ওল্ডার 17 আর 18 সেঞ্চুরি লিটারেচার আমি বলেছিলাম যে প্যারাডাইস লস্ট থাকবে মিডে, আর থাকবে হলো গালিভার্স ট্রাভেলস। সো প্যারাডাইস লস্ট হলো মিল্টনের অনবদ্য সৃষ্টি, মিল্টনের কিছু ডিটেলস প্লাস আজকে সামারিটা বলবো প্যারাডাইস লস্টের। হ্যাঁ, আমরা ওল্ড আর মিডল ইংলিশ পোয়েট্রির মধ্যে এই নিউ ক্লাসিক্যাল এজটা পর্যন্ত পড়েছিলাম, তাই তো? নিউ ক্লাসিক্যাল এজের বৈশিষ্ট্যগুলো একটু দেখেছিলাম। সো তারই উপর যেহেতু এটা নিউ ক্লাসিক্যাল এজের টেক্সট, সো আমরা নিউ ক্লাসিক্যাল এজের ডিটেলস সম্পর্কে জেনেছি, প্লাস এখন আমরা প্যারাডাইস লস্ট সম্পর্কে একটু জানবো। প্যারাডাইস লস্ট হলো একটা এপিক পোয়েট্রি। এপিক পোয়েট্রি কী জিনিস? এপিক পোয়েট্রি হলো একটা লং ন্যারেটিভ পোম, অনেক বড় গ্র্যান্ডিউর, বড় সড় পরিসরে লেখা হয়, অনেকগুলো লাইন্স থাকে সেগুলো কবিতায়, সুপার ন্যাচারাল এলিমেন্টস থাকে, আরও বেশ কিছু নায়কের সৌর্য মানে সাহস টাহস এগুলো নিয়ে বলা হয়। তো এটা এই কবিতা সম্পর্কে বলতে গেলে এটার অথর হলো জন মিল্টন। জন মিল্টনের এই প্যারাডাইস লস্ট প্রকাশিত হয়েছে 1667 সালে। টাইপ বা জনরা, টাইপ হলো এপিক পোম আর জনরা হলো অ্যালিগরি। অ্যালিগরি কিসের জন্য সেটা একটু পরে আমরা জানবো, এটার কাহিনী সংক্ষেপ শুনলেই বোঝা যাবে। প্যারাডাইস লস্ট টোল্ড পার্সপেক্টিভ এবং ন্যারেটার হলো, প্যারাডাইস লস্টটা লেখা হয়েছে থার্ড পারসন অমনিশিয়েন্ট ন্যারেটারের মাধ্যমে। রিডার্স লার্ন দ্য ন্যারেটর ইজ দ্য অথর জন মিল্টন। আচ্ছা, ন্যারেটর বা বর্ণনাকারী হিমসেলফ হলো লেখক, লেখক নিজে বর্ণনা করেছেন, উনি দেখিয়েছেন ওনার পয়েন্ট অফ ভিউ থেকে। when he inserts references to himself as he does in discussing his blindness in book 3, these eyes that roll on vain to find the আচ্ছা, ও যখন কবিতার মধ্যে এক জায়গায় উনি বলেছেন যে অন্ধ একজন মানুষের রেফারেন্স দিয়েছে, তখনই বোঝা গেছে যে এটা কবি নিজেই কবিতাটা আসলে ওনার পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা করছেন, বিকজ জন মিল্টন নিজে অন্ধ ছিলেন। এটা টেন্স হলো, প্যারাডাইস লস্ট হলো প্রেজেন্ট টেন্সে লেখা হয়েছে। টাইটেল প্যারাডাইস লস্ট কেন, এই নামটা কেন এই কবিতার? অ্যাবাউট দ্য টাইটেল, প্যারাডাইস লস্ট রেফার্স টু দ্য এক্সপালশন অফ দ্য ফার্স্ট হিউম্যানস Adam and Eve from the garden and Garden of Eden after they commit sin by eating from the forbidden tree of knowledge. টাইটেলটা নেওয়া হয়েছে প্রথম হিউম্যান, মানব জাতির প্রথম মানে মানব কারা ছিল? আদম এবং হাওয়া। তাদের ইডেন থেকে বা স্বর্গ থেকে যে স্বর্গচ্যুত হলো সেটা নিয়ে কাহিনী এখানে। ওই ইয়াটা থেকেই প্যারাডাইস লস্ট, প্যারাডাইস মানে স্বর্গ, স্বর্গ হারিয়ে ফেলা। তার যখন তারা এই ট্রি অফ নলেজ, জ্ঞানের যে বৃক্ষ, জ্ঞান বৃক্ষ থেকে তারা যখন একটা ফল খেয়ে ফেলে এবং তাদেরকে প্রলুব্ধ করে শয়তান, মূলত এই কাহিনী, এটাই প্যারাডাইস লস্ট। এটা অবশ্যই সবারই কমন কনসেপ্ট, আমরা সবাই কাহিনীটা জানি, সেই ইয়া থেকে আসা টাইটেলটা। আর কনটেক্সট হলো রিলিজিয়ান আর পলিটিক্স। জন মিল্টন কনসিডার্ড হিমসেলফ আ র্যাডিক্যাল প্রোটেস্ট্যান্ট ক্রিশ্চিয়ান। আচ্ছা, এই ইয়াগুলো আমরা পরে, আমরা একটু কি দিয়ে প্যারাডাইস লস্টের টাইটেলটা নিয়ে একটু আলোচনা করি। অ্যাবাউট দ্য টাইটেল পর্যন্ত আমরা থাকি, কনটেক্সটটা পরে, কনটেক্সটের আগে বিষয়বস্তুটা একটু বলি। কাব্যের বিষয়বস্তু সেটা দিয়েই শুরু হয়েছে কবিতাটা। প্যারাডাইস লস্ট বুক 1 এবং 2 দুইটা আছে, আমরা বুক 1টা মূলত পড়বো। এটা অনেক বড় কবিতা বলছি, এটা মোট 722 লাইনের একটা এপিক পোয়েট্রি, যেটার প্রথম 1 থেকে 26 লাইনই হলো প্রলগ বা প্রস্তাবনা। প্রলগ মানে কি, আমি শুরু করছি কিসের নামে বলছি, এগুলো একটা ডিটেলস বলা থাকে। তো বাকি লাইনগুলোতে মিল্টন শয়তান, সাতান এবং হেল, নরকের বর্ণনা দিয়েছেন। কীভাবে শয়তান এবং তার সঙ্গী সাথীরা তাদের অহংকারের কারণে স্বর্গ থেকে বা হেভেন থেকে তাদেরকে এক্সপালশন করা হয়েছে, মানে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, এবং একসময় তারা গড বা ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করার পরিকল্পনা করে, সেগুলোর বর্ণনা এগুলা মূলত প্যারাডাইস লস্ট বুক 1-এ দেওয়া। মিল্টনের এই এপিক পোয়েট্রির মূল বিষয়বস্তু নেওয়া হয়েছে, বুঝতেই পারছেন, বাইবেল থেকে। তাদের এত বাইবেল, যেহেতু তারা খ্রিস্টিয়ান, সো বাইবেল থেকে নিয়েছে। বাইবেলের ঘটনা এবং মানে এডুকেশনাল বা লেসেনিং, কোনো শিক্ষণীয় দিকটা অবলম্বন করে তিনি এপিক পোয়েট্রির একটা পরিমণ্ডল, একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছেন জন মিল্টন। তার কাব্যের প্রধান প্রধান চরিত্রগুলো হচ্ছে গড বা ঈশ্বর, দেবদূত মানে ক্রিয়েটর বা গড, তারপরে দেবদূত গডস অ্যান্ড গডেস তারা, শয়তানের প্রধান নেতা, মেইন লিডার অফ সাতান বা শয়তান, তাদের যে ফলোয়ার্স বা সাঙ্গপাঙ্গ, এবং মানবজাতির আদি পিতা ও মাতা অ্যাডাম অ্যান্ড ইভ। স্বর্গের যে ইয়াটা, এই বাগান ইডেন, এটার কথা, ইডেন আর পৃথিবী জুড়ে
মহাকাব্যের পটভূমির বিস্তার, মানে স্বর্গ প্লাস মর্তলোক মানে হলো মানে পৃথিবী আর কি, এটা নিয়েই এটার পটভূমি বা সেটিং। মূল বিষয়বস্তু হলো শয়তানের প্রচারণায় এবং প্রলোভনে প্রথমে ইভ মানে বাংলায় হাওয়া এবং আদম নিষিদ্ধ ফল খেয়ে ফেলে, যে ফল খাওয়ার ফলে গডের বা ঈশ্বরের নিষেধাজ্ঞা ছিল, তারা সেই নিষেধাজ্ঞা অমান্য করে এই নিষিদ্ধ ফল ভক্ষণ খেলে তাদের মনে কৃতকর্ম এবং পাপের জন্য একটা রিডেমশন বা অনুশোচনা তৈরি হয়। শেষে তাদের পৃথিবীতে ছুঁড়ে মারা হয়। তারা মূলত স্বর্গে ছিল, পৃথিবীতে ছুঁড়ে মারা হয় এবং অচেনা মর্তলোকে ছেড়ে দিয়েছে তাদেরকে। পিতামাতা আদম ও ইভের এই পাপাচার এবং পরবর্তী বংশধরদের জেনারেশনের মধ্যে কি প্রতিক্রিয়া সৃষ্টি করবে সেই দৃশ্যগুলো অগ্রিম তাদেরকে কিছু দেবদূত বা অ্যাঞ্জেলস শো করে তাদেরকে দেখায় দেয়। তবুও তাদের এত কিছুর মধ্যেও অ্যাডামের মধ্যে কিছুটা আশার আলো সঞ্চার হয়। সেটা হলো পতিত মানব একসময় মহান ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করে মনে প্রাণে মানে প্রেয়ার বা করলে তাদের পাপটা দূর হয়ে যেতে সমর্থ হবে এবং একসময় তারা নর্মাল লাইফে প্রবেশ করতে পারবে। এটাও তাদেরকে বলে দেওয়া হয়েছিল, যদি তোমরা এরকম ক্ষমা চাও। তো কিন্তু এটা তো ছিল বাইবেলের কথা, কিন্তু এই কাব্যের বা এই এপিক পোয়েট্রির এখানকার গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হলো ঈশ্বর ও বিদ্রোহী শয়তান, গুড অ্যান্ড ইভিল। তাহলে একদিকে গড আরেকদিকে শয়তান, শুভ অশুভ, গুড অ্যান্ড ইভিল, ভালোবাসা ও ঘৃণা, লাভ অ্যান্ড হেট, বিনয় ও ঔদ্ধত্য, অনার অ্যান্ড অ্যারোগেন্স, স্বাধীনতা ও দাসত্ব, ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড স্লেভারি, স্বাভাবিক সরলতার কৃত্রিম বিলাস বাসনা, স্বর্গলোক, আচ্ছা মানবজাতির নৈতিক অধঃপতন, বিশৃঙ্খলা, এই জিনিসগুলো একই সাথে প্যারালেলি প্যারাডাইস লস্টে মিল্টন দেখিয়েছেন। কেন দেখিয়েছেন সেটাও আস্তে আস্তে আসছি। এবং এটা উনি মানে অ্যাডাম ইভের কথাই বলতেছে নাকি পলিটিক্যালি ওনার আশেপাশে ওই সময়ে কী হচ্ছিল না হচ্ছিল সেটার উপর বেস করে, সেটা একটু পরেই আপনারা বুঝতে পারবেন। মোট কথা, মানবজাতির পূজারী মিল্টন তার এই কাব্যে একটা একটা অ্যালেগরির মাধ্যমে গড, মানুষের হিউম্যান অ্যান্ড শয়তান, এই ট্রিপল মানে ট্রিনিটি, এই ট্রিনিটির সম্পর্কটা উনি বুঝিয়ে তোলার চেষ্টা করেছেন। একদিকে গড, একদিকে মানুষ গুড, আর একদিকে ইভিল শয়তান, এটা করছেন। এখানে শয়তান আবির্ভূত হয়েছে নেগেটিভ ক্যারেক্টার হিসেবে, আর নিষিদ্ধ ফল খাওয়াটা মানবজাতির সকল পাপ আর অন্যায় কাজের একটা সিম্বল বা প্রতীক, তাই তো? তাহলে শয়তান হলো ইভিল আর নিষিদ্ধ ফলটা খাওয়া হলো সিন। এই শয়তানরূপী অশুভ শক্তি মানব আত্মাকে প্রতিনিয়ত প্রলোভন দেখাচ্ছে, যে শুধু তাই নয়, মানব সমাজকে হেয় করার জন্য, বিপদগামী করার জন্য প্রলোভন দিতেই থাকবে। এটা আমরা পড়ছি জিনিসটা, কিন্তু আমাদের সাথেও কিন্তু প্রযোজ্য। শয়তান কিন্তু আমাদেরকে বরাবর এরকম মন্ত্রণা দিয়েই থাকছে, যেহেতু এটা ইসলাম ধর্ম থেকেই তো নেওয়া, অ্যাডাম আর ইভের, আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম। তো আমাদেরও রিলিজিয়াস মেসেজ একটা অবশ্যই থাকবে। আর আত্মার শুদ্ধতাকে রক্ষা করতে না পারলে শয়তানের কারণে তাদেরকে ভালো জায়গা থেকে বিদায় নিতেই হবে। শুধুমাত্র ঈশ্বরের প্রতি বিশ্বাস, অগাধ বিশ্বাস, ভক্তি, নিয়মিত প্রার্থনা, অনুশোচনা, এগুলোর মাধ্যমেই মানুষ পাপ মুক্ত হতে পারে এবং সে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওই স্বর্গে তাদের জায়গা হবে। এটা একটা আশা আছে, এটা খ্রিস্টান ধর্মেও আছে, আমাদের ধর্মে তো আছে। প্যারাডাইস লস্টের যে বাংলা অনুবাদ যেটা, তাহলে পূর্বেই আমরা বলেছি যে বাইবেল থেকে অনুবাদ করা আদি মানবের যে স্বর্গচ্যুতি, এটার কাহিনীর মাঝে মিল্টন তার নিজের জীবনের উত্থান এবং পতনের কাহিনী বর্ণনা করেছেন। পিউরিটানবাদ বা মিল্টন নিজে পিউরিটান কিছুটা ছিলেন। পিউরিটানবাদ কী জিনিস? যেখানে প্রকৃতির প্রতি একটা বিশ্বাস থাকবে, ফেট বা ভাগ্য নিয়ে একটা, পিউরিটানিজম কিন্তু ফেটের ইয়ার উপরে বিলিভ করে বেশি, আর এগুলো মানে তাহলে ওই ধরনের একটা মতবাদের উপরে মিল্টন আদর্শ নিয়ে বসেছিলেন। এখানে নোটওয়ার্দি ব্যাপার হলো যে মহাকাব্যের উল্লেখিত মানবজাতির যে পতনে নারীর যে ভূমিকা, এই জিনিসটা মিল্টনের ব্যক্তি জীবনকে রিফ্লেক্ট করে। সেটা কি? আমি আগে বলেছিলাম যে উনি মানে গল্পের ইয়াতেই আমরা প্যারাডাইস লস্টের এপিক পোয়েট্রির ইয়ার মধ্যেই আমরা পড়েছি জনরা হলো অ্যালেগরি। কেন অ্যালেগরি হয়েছে? এটা ওনার বাস্তব কাহিনী। সেটা কি? নারী যে জীবনে ছলনাময়ী হয়ে আসে, নেগেটিভ ইয়াটা নারীটা, উনি তো ওটা ভালোটাও দেখাতে পারতেন। কেন দেখান নাই? কারণ নারীরা তার জীবনে খারাপ মেসেজ হয়ে এসেছে। তাহলে
নারী সঙ্গ তার জীবনে ভালো কিছু বয়ে আনেনি। সেটা কিভাবে বলছি, মিল্টন 35 বছর বয়সে 17 বছর বয়সী এক তরুণীকে বিয়ে করেছিলেন। ওকে, এজ গ্যাপ ম্যাটার্স, এটা প্রথমে গেল, এটা মিল্টনের ভুল হতে পারে। মিল্টনের বয়স হলো 35, তুমি যদি হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করো ইয়া হবে না। আপনি দেখবেন সমবয়সী, হয়তো আমাদের প্যারেন্টসরা কি বলে যে বয়সের ডিফারেন্সটা একটু হলে ভালো হয় এই সেই, কিন্তু আপনি যতই ডিফারেন্সের বিয়ে করবেন হয়তো তারা ভালো আছে, কিন্তু তারপরও মনের মিলটা হওয়া অনেক কঠিন একটা বিষয়। আমাদের মা বাবাদের জেনারেশন যারা ছিল তাদের মধ্যে এইচ ডিফারেন্স ছিল হলো, আমি বলতে পারি মানে অনেক এরকম আছে 10-12 বছরের ডিফারেন্স ছিল। ইভেন মাই প্যারেন্টস, তাদের এজ গ্যাপ ছিল 12 বছর, 12 থেকে 13 বছর। সো এখনকার হয়তো প্যারেন্টসদের অত ইয়া না, বাট এখন তো মানুষ পছন্দ করেই মোটামুটি বিয়ে করছে, কিন্তু এজটা অনেক বড় একটা ফ্যাক্টর, এটা ইয়া দিয়ে বলতে পারি। আপনারা ম্যারিড লাইফে যারা বিবাহিত নিশ্চয়ই বুঝবেন। আচ্ছা, এই তরুণীর পরিবার ছিল রাজতন্ত্রের বা মোনার্কির সমর্থক। তাহলে দেখেন মিল্টন কিন্তু মোনার্কির পক্ষে ছিল না, মিল্টন মোনার্কির বিপক্ষে ছিল। এটাও আসবে একটু পরে। বিয়ের 1 মাস পরে মিল্টনের স্ত্রী বাবার বাড়ি চলে গিয়েছে, যদিও আবার মিল্টনের বাসায় পরে ফিরে এসেছে। এরপরও মিল্টন পরপর 2বার বিয়ে করেছেন ওই ওয়াইফকে রেখে। প্রথম স্ত্রীর আচরণে তার মনে নারী জাতির প্রতি যে ঘৃণা জন্ম নিয়েছে সেটা আর কখনো দূর হয়নি, আরও পরে 2বার বিয়ে করেও। মিল্টন সারা জীবন নারীকে পুরুষের শত্রু হিসেবে বিবেচনা করেছেন। প্যারাডাইস লস্টের এই যে বিদ্রোহী শয়তান কবিরই যেন আত্মরূপ, আসলে স্যাটান হিসেবে কবি নিজেকে দেখিয়েছেন, এটা আমরা দেখব আর কি। মোট কথা, মিল্টনের হাত দিয়ে একটা পূর্ণাঙ্গ আর অখণ্ড মহাকাব্য বা এপিক পোয়েট্রি রচিত হয়েছে। নাটকীয় কাহিনীর যে ঐক্য আর মহাকাব্যের কাহিনীর ঐক্যের মধ্যে মৌলিক পার্থক্যের কথা মনে রেখেই বলা যায় যে মিল্টন কাহিনীটা ঐক্য রচনার ক্ষেত্রে ব্যাপক সাফল্য লাভ করতে সমর্থ হয়েছে, মানে একটা ড্রামাটিক একটা সিচুয়েশন প্লাস এপিকের একটা মিশেল। অন্যদিকের বিবেচনায় কাহিনীটা খুবই গুরুগম্ভীর। অ্যাডাম, ইভ, স্যাটার্ন, এই মানে বাইবেলের যে এই ইয়াটা আর কি, এই জিনিসটা কিন্তু খুবই গুরুগম্ভীর একটা টপিক, এটা কিন্তু হাস্যরসাত্মক কিছু না। সো মানব সমাজ তার রূপচিত রাষ্ট্রকে ঘিরে তিনি এই গুরুগম্ভীর দিকটা অবতারণা করেছেন। এপিক পোয়েট্রির বৈশিষ্ট্য এটা একটা গুরুগম্ভীর হবে মূলত। তো পুরো কাহিনীতে গুরুগম্ভীর দিকটাকে সর্বদা সব ক্ষেত্রে বজায় রাখতে সচেষ্ট থেকেছেন উনি। তো ওইটা কখনো কৌতুক রস বা বেশি হিউমারাস করার চেষ্টা করেন এই কাহিনীটাকে। চরিত্র রচনার ক্ষেত্রে মিল্টনের দক্ষতা একদম টপ নচ। উনি আনডাউটেডলি সে খুব ভালোভাবে ক্যারেক্টারগুলো পোর্ট্রে করতে পারতেন, কারণ তার মহাকাব্যের যে নায়ক, যে তাকে নায়ক হিসেবে কাকে চিহ্নিত করা যায় এই প্রশ্নের জবাবে সমালোচকগণ রীতিমতো বিব্রত। কারো কারো মতে, ক্রিটিক্সরা বলতেছে যে কারো কারো মতে এখানে মনে হয় ইভিল, শয়তান, সাতানই এখানে মেইন নায়ক। আর কেউ কেউ বলেছে যে সেটা হতে পারে না, আসলে ঈশ্বরই এই কাব্যের মূল নায়ক। কিন্তু এরিস্টটল এখানে বলেছেন কোনো শয়তান মহাকাব্যের নায়ক হতে পারবে না। এরিস্টটল তার পোয়েটিক্সে কিছু মানে স্ট্যান্ডার্ড সেট করে দিয়ে গেছেন যে একটা মহাকাব্যের নায়ক হতে হলে তাকে একজন বিখ্যাত ব্যক্তি হতে হবে, তাকে ভালো গুণের অধিকারী হতে হবে, এবং তার মাঝে একটু নিজের মধ্যে দোষ ত্রুটি থাকবে। ভালো মানুষের মধ্যেও তো ভুল ত্রুটি থাকে। আমরা কোনো মানুষ কি পাপের ঊর্ধ্বে? কেউ আমরা পাপের ঊর্ধ্বে নই। তো এবং সে নিজের এই ছোট ছোট ভুলের জন্য সে নিজের পতনের দায়ী হবে, এবং সে পতনকে নায়ক বীরত্ব সহকারী মেনে নেবে। এসব লক্ষণ বিশ্লেষণ করে কোনো চরিত্রকেই নায়কের মর্যাদা দেওয়া সম্ভব নয়, কারণ অ্যাডাম এবং শয়তান কেউ রোমান বীরের পর্যায়ে পড়ছে না। রোমান যে মানে অ্যারিস্টটলের সময়কার যে রোমান যে ইয়াগুলো, খ্রিস্ট ধর্মের প্রভাব ইউরোপের মানুষের চিন্তা চেতনা, ধ্যান ধারণা, আচার আচরণের ক্ষেত্রে গভীর পরিবর্তনের সূচনা করেছিল, যার সাথে গ্রিক জীবনচারণের সাথে কোনো মিল বা সিমিলারিটি খুঁজে পাওয়া যায় না। সো এখানে খ্রিস্টিয়ান ফেইথ আর গ্রিক ফেইথের একটা দেখা যাচ্ছে ক্ল্যাশ। শয়তান চরিত্র বিশ্লেষণের ব্যাপারে বলা যায় যে শয়তান চরিত্র সৃষ্টিতে মিল্টন শয়তানের চরিত্রের কিছু মানবিক দিকের পরশ বুলিয়েছেন, শয়তানেরও কিছু হিউম্যান পাওয়ার দিয়েছেন আর কি শয়তানের ক্যারেক্টারের মধ্যে। সো মানুষের হৃদয়ের উষ্ণতা যেন রক্তে প্রবাহমান, এবং মানুষের মতোই তার জীবন্ত হৃদয় নিয়ে, মানবিক অনুভূতি নিয়ে সে ঈশ্বরের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে। তো মিল্টন এই শয়তানকে যতই মানবিক দিক দিয়ে তৈরি করুন না কেন, শয়তান তো শয়তানই, সেটা যে কোনো ইয়াতেও উনি একবারও ভুলে যান নাই, সেরকম করেও শয়তানকে দেখিয়েছেন। শয়তানকে ঠিক শয়তানের মতোই উপস্থাপন করেছেন। তার মাঝে মানবিক দিকের পরশ থাকলেও তার চরিত্রের মাঝে উদারতার দিকটিও খুঁজে পাওয়া ভার। তিনি তার নিজের প্রতিহিংসা চারিতার্থ করার জন্যই ঠিক করে নিয়েছেন, এটা তার একান্ত ব্যক্তিগত প্রতিহিংসা আর কি। শয়তান তো শয়তানি আর কি, তার মধ্যে সামান্য কিছু ছিল ভালো কিছু। শয়তান আসলে কোনো ন্যায়নীতির দিকে তাকিয়ে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেনি, এটাই হলো শয়তানের সমস্যা।
উনি কোনো ভালো উদ্দেশ্য নিয়ে ঈশ্বরের বিরুদ্ধে যায়নি, সে বরং নীতিহীন এক চক্রান্তকারী একটা ক্রিয়েচার। শয়তান কেন ঈশ্বর কর্তৃক স্বর্গ থেকে নরকে নিক্ষিপ্ত হয়েছিল তার কোনো ইঙ্গিত কবি প্যারাডাইস লস্ট 1-এ প্রকাশ করেননি। তবে স্বর্গ হতে নরকে নির্বাসিত হওয়ার জন্যই তার যত ক্রোধ আর বিদ্বেষ, আর এই কারণেই ঈশ্বরের প্রতি তার ঘৃণার প্রকাশটা ঘটেছে। কোনো মহৎ কর্ম করতে গিয়ে সে ঈশ্বরের কর্তৃক তাড়িত হয়নি, এটা তো ঠিক। শয়তান তো খারাপ কাজ করছে জন্যই তাকে বের করে দিয়েছে। সো মোট কথা, সে একটা ঘৃণা বহন করে ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। যত সে ঈশ্বরকে স্বৈরাচারী শাসক হিসেবে উল্লেখ করুক না কেন, সে নিজেই স্বর্গে দল গঠন করেছিল ঈশ্বরকে পরাভূত করে, স্বর্গ দখল করে সে প্রভুত্ব বিস্তার করবে। স্বর্গে কি শয়তানকে মানায়? নো। সো সে যুদ্ধে ঈশ্বরের অসীম শক্তির কাছে পরাজিত হয়ে নরকে ঠাঁই গ্রহণ করেছে। এটা সে একবারের জন্য ভুলে যায়নি। ঈশ্বরের শক্তি সম্পর্কে শয়তান যথেষ্ট সচেতন। ঈশ্বরকে স্বর্গচ্যুত করার ক্ষমতা কারোই নেই, তবুও বারবার সে ফুঁসে উঠেছে ঈশ্বরের বিরুদ্ধে অগ্নি সহকারে। অনেকে মনে করেন মিল্টন যেন মন প্রাণ উজাড় করে শয়তানকে সমর্থন করে মোনার্কি বা রাজতন্ত্রের বিরুদ্ধে নিজের মনের জ্বালা মেটানোর জন্য লিখেছে প্যারাডাইস লস্ট। আসলে হলো এটাই। সো মোনার্কির এগেনস্টে তার একটা ক্ষোভ। মোনার্কিকে এখানে সে গড হিসেবে দেখাচ্ছে, সে নিজেকে শয়তান হিসেবে দেখাচ্ছে যে আমাকে ইয়া করা হয়েছে, সো আমি একটা ক্ষোভ নিতেই। জি, রাজতন্ত্র বা মোনার্কি, যে রাজারা যখন ক্ষমতায় সেটাকে মোনার্কি বলছে। সো প্যারাডাইস লস্টের কাহিনী বাইবেল থেকে গৃহীত হলেও এর আঙ্গিক উপমা কাহিনী বিন্যাসের দিক থেকে এটা গ্রিক আর রোমান সাহিত্যের আদর্শে উজ্জীবিত। তো 1660 থেকে 1674 এই 14 বছর সময়টা ছিল মিল্টনের জীবনে খুবই একটা ক্রিটিক্যাল একটা স্টেজ। নিজের সে যে বিশ্বাসকে তিনি হৃদয়ে ধারণ করেছিলেন, এতকাল সংগ্রাম করে এসেছেন, তো যার সাময়িক সাফল্যে তার মানে মনটন খুশি ছিল। প্রজাতন্ত্রী রাষ্ট্রের যে নব অভ্যুদয় তার হৃদয়ে আনন্দের ঢেউ তুলেছিল। সেই প্রজাতন্ত্রী রাষ্ট্রের অবসানে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা তার জীবনে গভীর হতাশা বহন করে এনেছিল। এখানে ব্যাপারটা কি, আমরা নিও ক্লাসিক্যাল এজ পড়েছি, সেখানে আমরা রেস্টোরেশন পিরিয়ড পড়েছিলাম, মনে আছে? ওই সময় কি হয়েছিল? অলিভার ক্রomwell এসে রাজতন্ত্রকে উৎখাত করেছিল, মোনার্কিকে উৎখাত করেছিল। সেটা ছিল প্রজাতন্ত্র, এবং মিল্টন ছিল পিউরিটান, অলিভার ক্রomwellের শিষ্য। সেটা না হয়ে মোনার্কি আসার পরে তার যে আপাত দৃষ্টিতে সে যে একটু খুশি হয়েছিল, সেই আনন্দে মাটি চাপা পড়ে গেছে। অ্যাকচুয়ালি সেই জন্য সে মোনার্কির এগেনস্টে লিখেছে, এরকম করে তাকে নেগেটিভভাবে। সো এখন বুঝতে পারছেন কেন আমার হিস্ট্রিটা জানা দরকার, নিও ক্লাসিক্যাল পিরিয়ডটা। সো এখানে এইভাবেই ইয়াটা আর কি। তো এখন উনি এই ধরনের উনি স্যাটারিক্যাল লেখা ধারণ করে সর্বত্র একটা আগুন ছড়ায় দেওয়ার চেষ্টা করেছেন। রাজতন্ত্রের দাপটে সেগুলো মানে স্তব্ধ হয়ে যায়, বিশাল একটা সংকট। তো কীভাবে এই সিচুয়েশন থেকে উনি নিজেকে মানে মুক্ত করবেন সবসময় চিন্তা করতেন, খুঁজতে লাগলেন মুক্তির পথ। বারবার এসেছে আঘাত জীবনে, ঘন ঘন সংকট আগায় আসছে, তবুও মিল্টনের বিশ্বাসের মূলে যে সংকট কোনো ছায়াপাত করতে পারে, মানে কোনো প্রভাব ফেলতে পারেনি। নিজের বিশ্বাসকে রূপদান করার উদ্দেশ্যে উনি পথের সন্ধান করতে লেগেছেন, কখনো মানে পেয়েও গিয়েছেন একটা ওয়ে। এতকাল উনি যে গদ্যকে অবলম্বন করে গণমানুষের হৃদয়ে আশার আলো জানানোর চেষ্টা করেছেন, সেই গদ্যকেই পদ্যের আকারে এরকম গদ্যও লিখেছেন। তো পদ্যের আকারে রাঙিয়ে নতুনভাবে সাজিয়ে নাটকীয় ভঙ্গিমায় রূপদান করার চেষ্টা করেছেন প্যারাডাইস লস্টের মাধ্যমে। অমিত্রাক্ষর ছন্দ বা ওই যে আয়াম্বিক পেন্টামিটার আর কি, ওটা নিয়ে আয়াম্বিক পেন্টামিটার ইউজ করে লিখেছেন প্যারাডাইস লস্ট। ওটা ইয়া করে তার এখান থেকে মুক্ত করে আনতে প্যারাডাইস লস্ট রচনার কাজ শুরু করেছেন। 1658-তে শুরু করেন লেখা, 1665-তে শেষ করেন, 67-তে বোধহয় পাবলিশ হয়েছে। 12টা অধ্যায়ে বিভক্ত এই কাব্যটিকে কোনো কাহিনী কাব্য হিসেবে চিহ্নিত না করে একে তৎকালীন রাজতন্ত্রের বিরুদ্ধে তার মনের ঝাল মেটানোর একটা হাতিয়ার হিসেবেই আমরা বেশি ইয়া করতে পারি। মোট কথা, মিল্টনের প্যারাডাইস লস্ট কাব্যটিকে এক কথায় রোমান্টিক এপিক হিসেবে চিহ্নিত করা যায়। রোমান্টিক এপিক, রোমান্টিক মানে হলো একটা ভাবাদর্শ ছিল আর কি রোমান্স নিয়ে। এখন আমরা দেখব হলো এই কথাগুলোর মিল কিভাবে আছে, সেটা কি কনটেক্সট। হ্যাঁ, প্যারাডাইস লস্ট প্রথম 26টা লাইনে ছিল প্রোলগ, প্রারম্ভিক আলোচনা। আচ্ছা, কনটেক্সট কি? রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্স বলেছিলাম। জন মিল্টন নিজেকে একজন রেডিক্যাল প্রোটেস্ট্যান্ট খ্রিস্টিয়ান বলে মনে করতেন। রেডিক্যাল প্রোটেস্ট্যান্ট, সে রেডিক্যাল মানে একদম কট্টর। সে খুবই ডিপলি অপোজ টু ইংল্যান্ডস রুলিং অ্যাংলিকান চার্চ। অ্যাংলিকান চার্চ তার মানে ওই ইংল্যান্ডের যে চার্চের আন্ডারে সে থাকবে না, সে ছিল প্রোটেস্ট্যান্ট আর কি, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টিয়ান। তো মোনার্কির উপরে মূলত তার ঘৃণা। সে কী করেছিল? অলিভার ক্রমওয়েলকে সাপোর্ট করেছিল।
এবং ইংলিশ সোলজার সে পার্লামেন্টারি ফোর্সকে ইংলিশ সিভিল ওয়ার্স এবং হু ওভারটন চার্লস টু বিকাম ইংল্যান্ডস লর্ড প্রোটেক্টর, মানে প্রোটেক্টর হিসেবে কাজ করেছেন। চার্লস ওয়ানকে উনি শিরশ্ছেদ করিয়েছেন জনগণকে দিয়ে। সো তার পক্ষে ছিল মিল্টন। তো আফটার যখন আবার রিস্টোর হলো মোনার্কি নিও ক্লাসিক্যাল এজে এসে রেস্টোরেশন এজে এসে মিল্টন সেখান থেকে পালিয়ে গেল এবং জেল বা জরিমানা বা মৃত্যুদণ্ডের হাত থেকে বাঁচার জন্য ওখান থেকে পালিয়ে যান। মিল্টন অনেক পলিটিক্যাল প্যামফ্লেট লিখেছেন, প্যামফ্লেট মানে পুস্তিকা, ছোট ছোট লেখা, হাতের লেখা, ডিউরিং তার লাইফ টাইমে। এবং স্ট্রংলি ইন্ডিভিজুয়ালস রাইট টু ফ্রিডম, মানুষজনের ইন্ডিভিজুয়াল ফ্রিডমের উপর তার বিশ্বাস ছিল। উনি ডিস্ট্রাস্ট করতেন দ্য ইনস্টিটিউশন অফ ম্যারেজ অ্যান্ড থট দ্যাট পাওয়ার লেড টু করাপশন, পাওয়ার যার কাছেই থাকবে সে দূষিত হয়ে যাবে, সেটা উনি মনে করতেন। এবং সে বিয়েকে মানতেন না, বিকজ তিনটা বিয়ে তার জীবনে ব্যর্থ ছিল। ফর মিল্টন গড ওয়াজ দ্য অনলি ট্রু কিং, ঈশ্বরই একমাত্র রাজা, এবং হিউম্যান মোনার্ক ওয়াজ অটোমেটিক্যালি আ টাইরেন্ট, মানে ওটা মানে ঢোকার মাত্র ওইখানে যেই জয়েন করবে সেই হবে স্বৈরতন্ত্রী বা টাইরেন্ট লোক। Many of England's leaders unworthy and his political pamphlets reflected these arguments. উনি মানে বেশিরভাগ ইংলিশ লিডার যারা ছিল তাদেরকে মানে অযোগ্য মনে করেছেন। আচ্ছা, হ্যাঁ, হতাশা ইয়েটাই চাপিয়ে দিয়েছেন। রিডার্স হ্যাভ লং বিন ইন্টারেস্টেড ইন মিল্টনস ভিউজ অন রিলিজিয়ন, অনেক সময় ধরে দীর্ঘ সময় ধরে জনগণ মিল্টনের যে রিলিজিয়াস ভিউয়ের প্রতি আস্থা রেখেছে। গিভেন দ্য রিলিজিয়াস সাবজেক্ট অফ প্যারাডাইস লস্ট, মিল্টন কনসিডার্ড হিমসেলফ আ প্রেসবিটারিয়ান অ্যান্ড অফশুট অফ দ্য অ্যাংলিকান চার্চ। প্রেসবিটারিয়ান হলো অ্যাংলিকানিজমেরই আরেকটা পরবর্তী প্রেসবিটারিয়ানিয়া ছিল। হি রিজেক্টেড ক্যাথলিসিজম অ্যান্ড ইউজ অফ বিশপস অ্যান্ড প্রিস্টস। ক্যাথলিসিজম মানে গোড়া যে খ্রিস্টান, ওই ইয়াটা উনি বিশ্বাস করতেন না, পোপেদেরকে বিশ্বাস করতেন না। তার কাছে মনে হয়েছে পোপেরাও খারাপ, রাজতন্ত্র বা মোনার্কি দুটোই খারাপ, যারাই ওই ক্ষমতায় আসবে তারাই করাপ্টেড হয়ে যাবে, এটা তো বলেছেই। হোম হি ফাউন্ড টু বি করাপ্ট, হি বিলিভ দ্যাট দ্য সেপারেশন অফ দ্য অ্যাংলিকান চার্চ ইন্টু আদার প্রোটেস্ট্যান্ট গ্রুপস ওয়াজ আ গুড থিং। বলছে যে অ্যাংলিকান চার্চদের অন্যান্য প্রোটেস্ট্যান্ট গ্রুপ থেকে আলাদা হয়ে যাওয়াটা ভালো ছিল, এবং সে এনকারেজ করেছিল প্রেসবিটারিয়ানদেরকে টু বি দেয়ার ওন চার্চ, মানে সে একটা নিজস্ব একটা মানে শাসন ধর্মতন্ত্র গড়ে তুলতে চেয়েছিল। এই ভিউটাই খুব রেডিক্যাল ছিল, টু বি অ্যাকসেপ্টেড বাই দ্য কন্টেম্পোরারি চার্চ গোয়ার্স। তখনকার দিনের যে চার্চগামী লোকেরা ছিল, ক্যাথলিক্স যারা, তারা এটা মেনে নিতে পারে নাই। সো মিল্টন অ্যাবান্ডন্ড প্রেসবিটারিয়ানিজম অ্যান্ড ডিডন্ট বিলং টু এনি চার্চ। মিল্টন আবার চার্চটাকে পছন্দ করতেন না, উনি আস্তে আস্তে প্রেসবিটারিয়ানিজমও তো একটা যে কোনো একটা চার্চকে সমর্থন করে, সেটাকে উনি বাদ দিয়ে দিয়েছিলেন। হিজ আইডিয়াস কন্টিনিউ টু ইভলভ আনটিল হি ফেল্ট অল অর্গানাইজড রিলিজিয়াস ব্লকড পিপলস অ্যাক্সেস টু স্পিরিচুয়ালিটি। হ্যাঁ মারিয়া, সে তাহলে বলতেছে যে কোনো অর্গানাইজেশন, রিলিজিয়াস যে কোনো অর্গানাইজেশন মানুষের স্পিরিচুয়ালিটি করতে দেয় না, এরা আসলে ধর্ম নিয়ে ব্যবসা করে। মোট কথা মিল্টন বলছে ধর্মগুরু এরাও পাপী, রাজতন্ত্র এটাও খারাপ। উইমেন, মহিলাদের নিয়ে কি তাদের ধারণা ছিল? কন্টেম্পোরারি রিডার্স টেন্ড টু ফাইন্ড মিল্টনস ভিউ অফ উইমেন অ্যান্ড দেয়ার রোল প্রবলেম্যাটিক। মানুষ বুঝে গেছে যে মিল্টনের মহিলাদের প্রতি চিন্তাভাবনা প্রবলেম্যাটিক ছিল। তার ইন্টারপ্রিটেশন অফ দ্য বাইবেল অন দিস সাবজেক্ট ইজ কোয়াইট লিটারাল, যে মহিলারাই ইনফেরিয়র টু মেন অ্যান্ড মাস্ট সাবমিট টু দেম। However, this was the dominant view during Milton's time. এই সময় ভিউ এরকমই ছিল যে মেয়েরা খারাপ, তোমরা খারাপ, ছেলেরা ভালো। And his stance would not have been considered unusual or insulting. এবং তার এই যে মতবাদটা, এটা মানুষকে ভালো পজিটিভলি নিছে, তাদের কাছে ইনসাল্টিং মনে হয় নাই। However, Milton's Eve is not simply a temptress whose sexuality causes the downfall of the humankind, which was the common interpretation of the biblical fall of man during this time. শুধু তাহলে মিল্টন তাহলে দেখাচ্ছে যে সেক্সুয়ালি সে অ্যাডামকে প্রভোক করেছে ওই ফলটা খাওয়ার জন্য, তো এরকম দেখিয়েছেন। ইনস্টেড শি ইজ আ কমপ্লেক্স বিইং উইথ দ্য স্ট্রং ডিজায়ার টু অ্যাকোয়ার নলেজ অ্যান্ড টু বি টেকেন সিরিয়াসলি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখিয়েছে, সে শুধু প্রভোকই করে নাই মিল্টনের ইভ, সে জ্ঞানের যে জ্ঞান বা নলেজ জানার জন্য সে এটাকে সিরিয়াসলি নিয়েছে ব্যাপারটাকে। তার মানে হলো ওই ফলটা যেটা খেয়েছিল সেটা হলো নলেজ, ফ্রুট অফ নলেজ। সো মানুষের যে জ্ঞান অর্জনের যে চিন্তাটা, ওইটাকে তখন মানুষ নেগেটিভ হিসেবে দেখেছে। ঠিক আছে, জ্ঞান অর্জন করা যাবে না, যেটা একটা মেয়ে
চিন্তা করেছিল জন্যই ইভকে সে খারাপ বলছে। সে শুধু সে মানুষকে ইরোটিক্যালি অ্যাট্রাক্ট করতেছে সেটা না, সো তার যে জ্ঞানের জন্য আগ্রহ সেই এটাও খারাপ। এটা তখনকার দিনে মানুষের চিন্তাভাবনা ছিল, আইডিয়ালিজম এটা ছিল। তো মিল্টন ওয়াজ সামহাট প্রোগ্রেসিভ অন দ্য ইস্যু ইন অ্যান আনলাইকলি ওয়ে। হি ওয়াজ অ্যান মিল্টন ছিল ডিভোর্স অ্যাডভোকেট, বাস্তবে ছিল ডিভোর্স অ্যাডভোকেট ইন অ্যান এরা হুইচ ওয়াজ আনকমন, যেটা ব্যাপারটা একটু মানে সাধারণের বিপরীত অস্বাভাবিক ছিল। মিল্টন বিশ্বাস করতো যে ইফ ইদার পার্টি ইন আ ম্যারেজ ফাউন্ড ইট আনস্যাটিসফ্যাক্টরি দে শুড বি এবল টু আস্ক ফর আ ডিভোর্স। মনে করতো যে তোমরা যদি মানে ভালো না লাগে, মতের বনিবনা না হয়, ডিভোর্স মানুষ চাইতেই পারে। তো উনি আরও বিশ্বাস করতেন না যে প্রিভেলিং নোশন দ্যাট টাইম ম্যারেজ ওয়াজ সোললি ফর দ্য পারপাস অফ প্রক্রিয়েশন। ওনার কাছে মনে হতো বিয়ে শুধুমাত্র বাচ্চা জন্ম দেওয়া বা নতুন জেনারেশন ক্রিয়েট করার জন্য না। উনি মনে করতেন যে এই কম্প্যানিয়নশিপটা মানে কম্প্যানিয়নশিপ, মানুষের সাহচর্য, এটা আমাদের ধর্ম তাই বলে যে নট বাচ্চা জন্ম দেওয়া বিয়ের উদ্দেশ্য না, যে মানুষের যে কম্প্যানিয়নশিপ, একটা সময়ের পরে বাবা মা তারা থাকবে না একসাথে, ওই ওয়াইফ বা হাজব্যান্ড তারাই দুজনের পরিপূরক হয়ে থাকবে একেবারে লাইফ লং, যতদিন বেঁচে আছে, আনলেস দে আর ডেড। সো এই ওনার কাছে মনে করছে যে সাহচর্যটাও বড় জিনিস, বাচ্চা কাচ্চাই শুধু ম্যারেজ গোল হতে পারে না। আচ্ছা, তার এপিক পোয়েট্রি নিয়ে বলি। মিল্টন ইন্ট্রোডিউস দ্য ক্লাসিক্যাল গ্রিক এপিক্স অ্যাট আ ইয়াং এজ। ছোটো বয়সেই ক্লাসিক্যাল গ্রিক এপিকগুলো লেখালেখি শুরু করেছিলেন এবং এটা ওনার গোল সেট করে ফেলছিলেন, ইংলিশ এপিক উনি নিয়ে লিখবেন। যদিও ইনিশিয়ালি উনি চেয়েছিলেন এপিক ইংলিশ সাবজেক্টের উপর, তো কিং আর্থার, লিজেন্ড অফ কিং আর্থারের উপর লিখেছিলেন। হি ল্যান্ডেড অন সামথিং অ্যাজ লার্জ ইন স্কোপ অ্যাজ হি কুড পসিবলি গেট দ্য স্টোরি অফ দ্য রিয়েল ফল অফ ম্যান। কিং আর্থার নিয়ে এপিক পোয়েট্রি লিখতে চেয়েছিলেন। আলটিমেটলি উনি দ্য ফল অফ ম্যান আরও বড় পরিসরে লেখা শুরু করলেন, অ্যাডাম ইফের বা বাইবেলের কাহিনী নিয়ে লেখা শুরু করেছেন। দেয়ার আর মেনি প্যারালেলস ইন প্যারাডাইস লস্ট টু দ্য এনশিয়েন্ট গ্রিক এপিক্স সাচ অ্যাজ, আচ্ছা প্যারালেল জিনিস ব্যাপার স্যাপার আছে, যেমন হোমারের ওডিসি অ্যান্ড ইলিয়াড এবং ভার্জিলের ইনিড। এই জিনিসগুলো কী নিয়ে জানেন? গ্রিক ট্রয়ের যুদ্ধ, তারপর অ্যাগামেমনন, বিভিন্ন ধরনের যুদ্ধ, গ্রিক মিথোলজি আর কি। এই যে ক্যারেক্টার জিউস, হারকিউলিস, তারপরে আরও ট্রয়ের যুদ্ধ বলতে গেলে একিলিস, হেক্টর, প্যারিস, হেলেন, নামগুলো শুনেছেন? কম বেশি এগুলো আছে। গ্রিক মিথোলজির কিছু পড়েছেন কোনো টেক্সট? এখন পর্যন্ত পড়ানো হয় নাই, এগুলো পড়ানো উচিত। আপনাদের তো উইকেন্ড ক্লাস, আমি গ্রিক মিথোলজি নিয়েও পড়াচ্ছি, যারা রেগুলার স্টুডেন্ট তারা এগুলো জানতে পারছে, তো শিখাচ্ছি আমি। গ্রিক মিথোলজির জিনিসগুলো সব আপনারা পাবেন, সেটা আপনারা চাইলে পড়তে পারেন। ওই এবিসি অফ ইংলিশ লিটারেচারে গ্রিক মিথোলজি সম্পর্কে লেখা আছে লাস্টের পেজগুলোতে, 150 পেজ থেকে আছে বোধহয়। আচ্ছা, প্যারালেল আছে। Elements of Greek epics such as tales of warfare, heroes, villains, love echoed in Milton's story but on a much grander scale. আচ্ছা, গ্রিক এপিকে এগুলো জিনিস ছিল, ওয়ারফেয়ার যুদ্ধ, ট্রয়ের যুদ্ধ, তারপরে হিরোজ একিলিস, তারপরে প্যারিস এরা, ভিলেন যারা ছিল, এবং ভালোবাসা, এগুলো নিয়ে ছিল হলো গ্রিক মিথোলজি। তো সেই তার থেকেও গ্র্যান্ড স্কেলে উনি অ্যাডাম ইভের কাহিনী নিয়ে লিখেছেন। অন্যান্য এপিক এলিমেন্টও প্যারাডাইস লস্টে ইনক্লুড ইনভোকিং আ মিউজ টু এইড দ্য রাইটার টু টেলিং দ্য স্টোরি। মিউজ মানে এক ধরনের দেবী, একটা দেবীকে বলে যে করা, কোনো একটা জিনিসের শুরু করার একটা অনুমতি চাওয়া, এই ধরনের এই জিনিসগুলো তখনকার দিনে গ্রিক এপিকে লেখা হতো। হ্যাঁ, গ্রিক মিথোলজিতে এগুলো লেখা হতো, ওরকম করে উনি লিখেছেন। ইন মিডিয়াস রেস। আচ্ছা, কাহিনীটি শুরু হবে ইন মিডিয়াস রেস। এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট আপনার জিনিস, আপনারা ছাত্র হিসেবে এই জিনিস আপনাদের সারা জীবন মনে রাখতে হবে। ইন মিডিয়াস রেস এটা একটা টার্ম, এটার মানে হলো ইন দ্য মিডল। কাহিনী শুরু হবে হঠাৎ করে কাহিনীটা শুরু হবে, দেখবেন যে একটা যুদ্ধ হচ্ছে, যুদ্ধ থেকে কাহিনী শুরু হয়ে গেল। গ্রিক মিথোলজি এরকম, মানে ট্রয়ের যুদ্ধ এরকম, ইন মিডিয়াস রেস এই টার্মটা। রাদার দেন দ্য ক্রোনোলজিক্যাল অর্ডার, যে প্রথম থেকে শুরু হচ্ছে, এক দেশে এক রাজা ছিল, এক দেশে এক রানী ছিল, এরকম না, হঠাৎ করে কাহিনীর মাঝখান থেকে কাহিনী শুরু হয়। আর কি গেল, and using simile and metaphor to show epic comparisons such as comparing Satan's spear to the long mast of a ship. আর সিমিলি মেটাফোর ইউজ থাকবে সেখানে, যেমন স্যাটানের একটা ছিল স্পিয়ার মানে কি শুল। পোসাইডন দেখেছেন? পোসাইডন সমুদ্রের দেবতা, তার হাতে একটা শুল থাকে, ত্রিশূল।
ওই স্পিয়ার বলে ওটাকে বলে স্পিয়ার ছিল। সো ওটার সাথে টু দ্য লং মাস্ট অফ একটা জাহাজের মাস্তুলের সাথে তুলনা করেছে শিপের সাথে। আচ্ছা, মিল্টন 10 বছরের উপরের সময় ব্যয় করেছেন ডিক্টেটিং দ্য পোয়েম টু হিজ ডটার্স আফটার হি বিকেম ব্লাইন্ড। উনি ওনার লেখার একটা সময় উনি অন্ধ হয়ে যান এবং ইভেনচুয়ালি উনি এটার সিকুয়েল লিখেছেন প্যারাডাইস রিগেইনড। উনি প্যারাডাইস লস্টও লিখেছেন, আবার ওটা রিগেইন কীভাবে হলো, উদ্ধার হলো, সেটাও লিখেছেন। ইন হুইচ সাটান ট্রাইজ অ্যান্ড ফেইলস টু টেম্পট জেসাস ক্রাইস্ট, যেটা আলটিমেটলি আমরা বলছি। মিল্টন রাইটস প্যারাডাইস লস্ট ইন unrhymic blank verse of iambic pentameter. ওই যে iambic pentameter means use of lines with an unstressed syllable of followed by a stressed syllable. একটু মানে অল্প প্রাণ মহাপ্রাণ, চাপ অল্প থাকবে, বাংলায় যেটা আমরা বলি ওটা ঘোষ অঘোষ এরকম ইয়া দিয়ে লিখেছেন। when this combination is used 5 times in a line, 5 বার যখন ইয়া হয়, এটাকে এই স্কিমটাকে বলছে iambic pentameter। ধরেন একটা লাইনের মধ্যে যে কয়টা ইয়া ওটা 5 ভাগে থাকবে, একটা অল্প চাপে হবে, একটা চাপটা হবে বেশি, স্ট্রেস দেওয়া হবে কম বেশি এরকম। He piles on epic similes after the other imitation of classical epic poems. এখানে epic simile ইউজ করেছেন মিল্টন। মানে তাহলে এখানে বোঝা যাচ্ছে এখানে কি ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে। ফিগার অফ স্পিচ যেমন সিমিলি, মেটাফোর, এপিক সিমিলি, তারপর ইনমিডিয়াস রেস, এগুলো মানে ইউজ মানে স্টাইলিস্টিক্স বলছি আমরা, কি ইউজ করা হয়েছে, টার্মস অ্যান্ড ফিগার্স অফ স্পিচ। মিল্টনের টাইমে রিডার্স এক্সপেক্টেড পোমস টু বি রাইম অ্যান্ড ওয়ার শকড বাই হিজ ইউজ অফ আয়ামিক পেন্টামিটার। ওই সময় মানুষ মানে অভ্যস্ত হয়ে গেছিলো যে ওই যে ছন্দের মতো করে কবিতা হবে, কিন্তু সেটা তারা পায় নাই, তারা একটু অবাকই হয়েছে। which was previously used only in dramas. এর আগে এরকম করে আয়াম্বিক পেন্টামিটারে মিত্রাক্ষর ছন্দে বা যেখানে কোনো রাইমিং স্কিম নাই, এরকম শুধু ড্রামাতেই দেখা যেত, নাটকে দেখা যেত। Although many critics argue that Satan may be the most interesting character in Paradise Lost, Milton probably intends the son to be the hero of the poem. আচ্ছা, because son voluntarily humbles himself to become human and sacrifices himself to the sins of humankind to justify the ways of God to man. আচ্ছা, ক্রিটিক্সরা মনে করে যে মোস্ট ইন্টারেস্টিং ক্যারেক্টার এখানে শয়তান, বাট মিল্টন মনে হয় চেয়েছিল যে সান মানে হলো অ্যাডাম, সেই সবচেয়ে ইন্টারেস্টিং ক্যারেক্টার, বিকজ সে স্যাক্রিফাইস করেছে নিজেকে একটা নিষিদ্ধ ফল খেয়ে, এবং সেটা কিসের জন্য, জাস্টিফাই দ্য ওয়েজ অফ গড টু ম্যান, মানে হলো ঈশ্বর যে ঠিক মানুষ যে ভুল, এটা প্রমাণ করার জন্য। আচ্ছা, এখানে 12টা ভাগ আছে আমি বলেছিলাম। ইন্ট্রোডাকশনে কি হয়, অথর বিগিনস টু টেল দ্য স্টোরি অফ ফল অফ হিউম্যানিটি, এই মানুষের ফলের ইয়েটা এরকম বলা শুরু করে। ইন্ট্রোডাকশনের 12টা পার্টের প্রথম পার্টে এটা হয়। রাইজিং অ্যাকশন, একটা এপিক পোয়েট্রিতে যেটা হয় রাইজিং অ্যাকশন, ফলেন অ্যাকশন, ক্লাইম্যাক্স, এই জিনিসগুলো থাকবে। এগুলো হলো অ্যারিস্টটলের ডেফিনেশন অনুযায়ী, এখানে অ্যারিস্টটলকে ফলো করেই উনি লিখেছেন, যেটা আমরা বললাম। রাইজিং অ্যাকশন মানে হলো কাহিনী আস্তে আস্তে আগাচ্ছে, একটা ইন্টেন্সিটি, একটা কোনো কিছু পাকছে, খিচুড়ি পাকছে, একটা কিছু ফুটে উঠবে। রাইজিং অ্যাকশনটা হলো স্যাটান অ্যান্ড রেবেল অ্যাঞ্জেলস ফাইট এগেনস্ট গড অ্যান্ড লয়াল অ্যাঞ্জেলস, ঈশ্বর এবং ঈশ্বরের যে সাঙ্গপাঙ্গ, তাদের বিরুদ্ধে যে শয়তান এবং তার সাঙ্গপাঙ্গরা একটা কিছু ফাইট লড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, এটা হলো রাইজিং অ্যাকশন। তারপরে থার্ড পার্টে বলছে আফটার দ্য ব্যাটেল সাতান অ্যান্ড রেবেল অ্যাঞ্জেলস আর ইন হেল। এই একবার প্রোটেস্ট করা শুরু করলো, প্রোটেস্ট করতে গিয়ে শয়তান এবং তার চামুন্ডারা জাহান্নামে গিয়েছে, প্রেরিত হয়েছে প্রতিশোধ রূপে। ডেভিলস প্লট টু করাপ্ট হিউম্যানকাইন্ড, তারা বলছে ঠিক আছে মানব জাতিকে তোমরা সেরা বানিয়েছো, আমরা এদের ক্ষতি করে ছাড়বো। এরপরে সাতান ফ্লাইজ টু আর্থ টু ক্যারি আউট প্ল্যান, এরপরে সে শয়তান পৃথিবীতে যে কিছু প্ল্যান করতে থাকে, কেমনে মানুষকে ইয়া করা যায়, কষ্ট মানে ট্র্যাপে ফেলা যায়। গড কলস কাউন্সিল অফ অ্যাঞ্জেলস টু টেল অ্যাবাউট সাতানস প্ল্যান, গড তো জানে শয়তান এগুলো করবে, তারা এটা আলোচনা করতে থাকে। দ্য সান অফার্স টু স্যাক্রিফাইস হিমসেলফ ফর হিউম্যান রিডেমশন, মানে অ্যাডাম সে রিডেমশন স্যাক্রিফাইস করতে চায়। সাতান ট্রিক্স হিজ ওয়ে ইনটু গার্ডেন টু ইডেন, উনি স্বর্গের বাগানে গিয়েছে শয়তান, সে অ্যাডাম এবং ইভকে সেখানে দেখতে পারে। আর আর্চ অ্যাঞ্জেল রাফায়েল ওয়ার্নস অ্যাডাম অ্যান্ড ইভ অ্যাবাউট সাতানস প্ল্যান, একজন কেউ তো থাকবে যে বলেছে যে তোমরা ইয়েটা করো না, ফলটা খেও না।
ক্লাইম্যাক্স কি সর্বোচ্চ একটা সিচুয়েশন যেটার পরেই কাহিনীটা টাউন নেবে, ফল করা শুরু করবে। ক্লাইম্যাক্স হলো সাতান টেম্পস অ্যাডাম অ্যান্ড ইভ টু ইট ফরবিডেন ফ্রুট। ইভ অ্যাডামকে প্রলুব্ধ করে আর ইভকে প্রলুব্ধ করে শয়তান, এরকম করে শয়তান নেওয়া হয়। ফলিং অ্যাকশনে কি হচ্ছে, গড ইজ অ্যাংরি বিকজ অফ অ্যাডাম অ্যান্ড ইভস ডিসঅবিডিয়েন্স, গড অর্ডার্স পানিশমেন্ট অফ পেইন অ্যান্ড ডেথ ফর অল হিউম্যান কাইন্ডস। গড এখন শাস্তি এরকম দিয়ে রাখে। আর্চঅ্যাঞ্জেল মাইকেল শোজ আ ভার্সন অফ রেডেমশন উইথ ক্রাইস্ট। আবার রাফায়েল যেরকম নিষেধ করে, আবার মাইকেল আবার বলছে একটা ওয়ে আউট, কীভাবে এখান থেকে উদ্ধার পাওয়া যাবে, যে প্রায়শ্চিত্ত করো তাহলেই মুক্তি লাভ করবে। হ্যাঁ, আর্চঅ্যাঞ্জেল। আচ্ছা, রেজলিউশন মানে ফাইনালি কনক্লুশন আর কি। অ্যাডাম অ্যান্ড ইভ আর ফোর্সড ফ্রম গার্ডেন অফ ইডেন আর কি, তাদেরকে স্বর্গের বাগান থেকে বের করে দেওয়া হয়েছে। আচ্ছা, ইয়াটা বন্ধ করে দেন।